আলাইকুম প্রিয় দর্শক, ফেরদৌস ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার 2024 সালের বহুল আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান আল হিকমা একাডেমিতে, যা প্রতিষ্ঠার প্রথম বছরে অনেক সুনাম কুড়িয়েছে। আজকে এসেছি আল হিকমা একাডেমিতে। এখন কথা বলবো আল হিকমা একাডেমির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন স্যারের সাথে। যে জনাব আলাউদ্দিন স্যার, আপনি আমাদেরকে বলেন যে আল হিকমা একাডেমির প্রতিষ্ঠা হলো কত সালে? আসলে আমাদের আল হিকমা একাডেমি প্রতিষ্ঠিত হয় 2023 সালে, কিন্তু আমরা পাঠদান কার্যক্রম শুরু করি 2024 সাল থেকে। আমাদের শুরুতেই শিক্ষার্থীর সংখ্যা ছিল 172 জন প্রথম বছরে। দ্বিতীয় বছরে আমরা 2025 সালের প্রথমেই ভর্তিতে সম্পন্ন করি এবং সেখানে আমাদের শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় 232 জন। বর্তমানে 232 জন শিক্ষার্থী নিয়ে আমাদের পাঠদান কার্যক্রম চলে। আপনারা যে আল হিকমা একাডেমি প্রতিষ্ঠা করলেন, এই প্রতিষ্ঠাকালীন এই জার্নিটা বা গল্পটা আমরা একটু জানতে চাই, যে কি উদ্দেশ্যে আপনারা এই আল হিকমা একাডেমি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলেন। আসলে এই প্রাইভেট প্রতিষ্ঠান সাধারণত এই অঞ্চলে তেমন একটা দেখা যায় না, তা আপনারা কি উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন, সেই গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাটি একটি প্রত্যন্ত অঞ্চল এবং উপকূলীয় উপজেলা। আপনি জানেন, এখানে মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখন পর্যন্ত। বেশিরভাগ ক্ষেত্রে এই অঞ্চলের মানুষগুলোকে লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর মাইজদিতে মানসম্মত শিক্ষার জন্য দ্বারস্থ হতে হয়। সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা মূলত বান্দ্রাহাট বাজারে একটা প্রতিষ্ঠান, ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠা করার প্রয়াস নেই। তো সেক্ষেত্রে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা একটা প্রতিষ্ঠান শুরু করি, যা প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আমাদের স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত আমাদের পাঠদান কার্যক্রম চলবে, যেন আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষাটা ঘরে বসে পায়। আমাদের এই প্রতিষ্ঠানটার মূল বৈচিত্র্য হচ্ছে এখানে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে সুসমন্বয় করা হয়েছে। এখানে 3 পর্যন্ত, একেবারে প্লে থেকে আমাদের 3 পর্যন্ত নুরানির শিক্ষার আদলেই পাঠদান কার্যক্রম চলমান আছে। আবার 4 এবং 5 সেখানেও আমাদের মাদ্রাসা এবং স্কুলের সিলেবাসের সমন্বয় করে আরবি এবং আধুনিক শিক্ষাটাকে সমন্বয় করা হয়েছে। ফলে এখান থেকে কোনো শিক্ষার্থী পড়ালেখা করে পঞ্চম শ্রেণী পড়ালেখা শেষ করলে তারা চাইলেই মাদ্রাসায় পড়ালেখাও চালিয়ে যেতে পারবে, তারা চাইলে হাই স্কুলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। অর্থাৎ আমরা চাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষাটা, সেটা যেন তাদের ধর্মীয় এবং আধুনিক দুটো সম্মিলিত থাকে। এই উদ্দেশ্যে মূলত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা করা। আপনি জেনে থাকবেন যে আমরা এখন 1 বছর 5 মাস শেষ করেছি ইতিপূর্বে। প্রথম বছরে আমাদের পঞ্চম শ্রেণীর যে প্রথম ব্যাচ, তা বিভিন্ন স্কুল মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে। প্রথম স্থান ধরে শুরু করে 3য় স্থান, 4র্থ স্থান, 16তম স্থান আমাদের এই আল হিকমা একাডেমি শিক্ষার্থীদেরই। আরেকটা শুনে আপনি আনন্দিত হবেন যে লক্ষ্মীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে বৃত্তি পরীক্ষা, সেখানে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে 20 জন অংশগ্রহণ করে 7 জন বৃত্তি পায়। তার মধ্যে 1 জন প্রথম গ্রেডের বৃত্তি পায়, বাকি 6 জন সাধারণ গ্রেডের বৃত্তি লাভ করে, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত বিরল। কারণ এই অঞ্চলে বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পাবে এরকম স্বপ্ন অনেকেই দেখতে পায় নাই। সেখানে বৃত্তিতে এখন 7 জন আমাদের বৃত্তি পরীক্ষা দিয়েছে। ফলে আমাদের প্রথম বছরেই 7 জন। আমরা আশা করি সামনের দিকে আমাদের এই বৃত্তি পাওয়ার সংখ্যাটা আরো বাড়বে। আর পাশাপাশি তারা ধর্মীয় এবং আধুনিক শিক্ষাটাকে সমন্বয় করব, শুধু পরিমাণগত বা ক্লাসগত পড়ালেখা নয়, তাদের যেন গুণগত পরিবর্তনটা আসে। এখান থেকে গিয়ে তারা যেন জেলা শহরে যেন তাদের সেইখানে শিক্ষার্থীদের সাথে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেটা আমাদের মূল লক্ষ্য। স্যার, আপনি বলবেন কি, মানে আল হিকমা একাডেমি তো একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যা ইতিমধ্যে অনেক আলোচিত শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। এখন আমি জানতে চাইবো যে আল হিকমা একাডেমি কোন কোন বিষয়গুলো আসলে এই সাধারণ শিক্ষার চেয়ে একটু ব্যতিক্রম, যে বিষয়গুলো আসলে অন্যদের চেয়ে আপনারা এগিয়ে থাকবেন, বা একটা শিক্ষাবর্ষ আপনারা শেষ করলেন, দ্বিতীয় শিক্ষাবর্ষের প্রায় মাঝামাঝি সময় আছেন, আপনাদের ইনশাল্লাহ এটা কিভাবে এগিয়ে যায় এই সিলেবাসের পড়াশোনাগুলো? আসলে আমি ব্যতিক্রম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যতিক্রম বলছি এই অর্থে যে এখানে
নুরানি শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটাকে সমন্বয় করার জন্য আমাদের যে একটা মানসম্মত সিলেবাস প্রণয়ন, সেটি আমাদের একেবারে মূল বিষয় ছিল এবং আমরা সেটি সমন্বয় করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে সাধারণত নুরানি প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট রুম বা নির্দিষ্ট অংশ ভাড়া করে সেখানে পরিচালিত হয়ে থাকে। আমাদের প্রতিষ্ঠানটা নির্দিষ্ট একটা ক্যাম্পাস সমন্বিত, যেখানে বাচ্চাদের খেলাধুলার মাঠ থাকবে, তাদের মানসম্মত শ্রেণীকক্ষ, তারপরে মাল্টিমিডিয়া। আপনি হয়তো খেয়াল করবেন যে কোনো নুরানি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ব্যবহার হচ্ছে বলে আমার জানা নেই। আমরা মাল্টিমিডিয়ার সমন্বয় করে মূলত পাঠদানটা সমন্বয় করে থাকি। তো সেই হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা ব্যতিক্রম বলবো। সুসজ্জিত একটা ক্যাম্পাস আপনি দেখতে পাচ্ছেন, যে সুসজ্জিত একটা ক্যাম্পাস, মনোরম পরিবেশ। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এখানে যেখানে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না ভয় বা আতঙ্কে, সেখানে আমাদের এই যে গেটটা, আমাদের যে পিয়ন উনি আসি গেটটা খুলে আগে অনেক বাচ্চারা ব্যাগ নিয়ে আসি গেটের সামনে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ তারা ক্যাম্পাসমুখী। এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ। বাচ্চারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে ভয় না পেয়ে তারা এগিয়ে আসে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তারা আকৃষ্ট হবে, মনে আনন্দ নিয়ে ক্যাম্পাসে আসতেই তো পাঠদান কার্যক্রমটা সফলভাবে সম্পন্ন হয়। কিন্তু আতঙ্কিত হয়ে মারের ভয়ে বা ক্যাম্পাসে বন্দি এরকম একটা বিষয় থাকলে তাদের জন্য পড়ালেখা খুব ভালোভাবে সমন্বয় হয় না। এই জন্য আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা ব্যতিক্রম হিসেবে দাবি করি। আচ্ছা স্যার, আপনাদের এই যে ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় বা নুরানি শিক্ষা এবং আধুনিক বাংলা শিক্ষার যে সিলেবাস দুইটাকে সমন্বয় করছেন, এই সমন্বয়টা আসলে হয়তো এটা অনেকেই ধারণাটা ক্লিয়ার না। আপনি একটু বলবেন কি যে এই সমন্বিত এই যে সিলেবাসটা পাঠদান, এই পাঠদান কাজটা কিভাবে সমন্বয় করেন এবং এই বিষয়টা বিস্তারিত যদি একটু বলতেন। আসলে সাধারণত স্কুলগুলোতে শুধু সাধারণ আধুনিক শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা যেটা আছে সেটা মোটামুটি, বা আপনি জানেন এর আগে সিলেবাস গুলো খেয়াল করে দেখবেন নামে মাত্র একটা ধর্মীয় শিক্ষা, সেখানে আধুনিক শিক্ষাটা বেশি দেওয়া হয়। আবার মাদ্রাসাগুলোতে শুধুমাত্র আধুনিক ধর্মীয় শিক্ষাগুলাকে অগ্রাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কিছু অংশে আধুনিক শিক্ষাটা থাকে। কিন্তু আমাদের এখানে আমি আগে বলছিলাম যে আমাদের প্রায় 7 জন বৃত্তি প্রাপ্ত হয়, তারা আধুনিক শিক্ষার পরীক্ষা দিয়ে বৃত্তি লাভ করে। আবার নুরানি শিক্ষা সমন্বয় বা আধুনিক ধর্মীয় শিক্ষা সমন্বয়টা দেখেন, আমাদের এখান থেকে যারা পড়ালেখা করে তারা জানাজার নামাজ পড়াতে পারে, তারা নামাজি মুমতি করতে পারে, তারা কোরআন মুখস্থ করতে পারবে, তারা এখান থেকে যাওয়ার পরে তারা হেফজ সম্পন্ন করতে পারবে, তারা ধর্মীয় একজন মুসলমানের যে প্রাথমিক যে জ্ঞান, সকল জ্ঞান এখান থেকে তারা অর্জন করে নিবে। যে প্রাথমিক জ্ঞানটা ধর্মীয় শিক্ষা সকলে অভিভাবকের প্রত্যাশা যে ধর্মীয় শিক্ষাটা তারা পাবে, সেই ধর্মীয় শিক্ষাটা আমরা এখান থেকে পুরোপুরি দিচ্ছি। মাদ্রাসা শিক্ষার সম্পূর্ণ একটা মাদ্রাসা থেকে বা ইবতিদায়ী মাদ্রাসা থেকে পাশ করার পরে একটা বাচ্চা যতটুকু জিনিস শিখবে, আমাদের এখানে তার চেয়ে বরং আমরা বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কারণ এর বাইরে আমাদের কিছু বাইরের অনেকগুলা পাঠদান করা হয়, যা তারা ধর্মীয় শিক্ষাকে আরেকটু আধুনিক ভাবে শিখতে পারে। সেই হিসাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় এবং আধুনিক শিক্ষার একদিকে স্কুলের শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষায় তারা বিভিন্ন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে তাদের মেধা স্বাক্ষর রাখছে, অন্যদিকে ধর্মীয় শিক্ষার তাদের যে নৈতিকতা এবং মূল্যবোধ সৃষ্টি তারা সেটা করতে পারতেছে। আমাদের এখানের বাচ্চারা নামাজ পড়াতে পারবে, তারা ইমামতি করতে পারবে, তারা তাদের ধর্মীয় শিক্ষার জন্য প্রাথমিক যা আছে সবকিছু তারা এখান থেকে অর্জন করে নেবে।